উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। ওরে বাবা গো, ওরে মা গো, এই দুঃখ আমি কোথায় রাখি গো? ও মাসি গো, ও পিসি গো, এবার আমার কি হবে গো? এই রে, বউয়ের আবার কি হলো? বউ কাঁদছে কেন? বউকে নিয়ে আমি আর পারি না মায়েরি। শুধু তুই একা নস রে ভাগ্নে, আমরাও আর পারছি না তোর বউয়ের কারণে। কারণে অকারণে গলা ফাটিয়ে এলাকা ফাটিয়ে কান্না করে। এত কান্না আর সহ্য হচ্ছে না। হয় তুই তোর বউয়ের কান্না বন্ধ কর, নয়তো আমরা তোকে এখান থেকে তাড়িয়ে দেব। ইরে মায়েরি, বাঘ মামা এভাবে বলো না। আমি সাধারণ একজন কৃষক, তবে তোমরা যদি আমায় তাড়িয়ে দাও আমি কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বউয়ের কান্না থামাচ্ছি। দরকার পড়লে এবার বউয়ের গলা টিপে ধরে আওয়াজ বন্ধ করব। মায়েরি। ও স্বামী গো, ও জামাই গো, আমার এত দুঃখ আমি কোথায় রাখি? ও বর গো, এবার কি হবে গো? এ মায়েরি, তোমার আবার কি হলো বউ? বলো তো কিসের এত দুঃখ তোমার? তবু আর কেঁদো না তো। ও গো জামাই গো, আমার এত কষ্টের সময় তুমি এত জোর গলায় কথা বলছো। আমার দুঃখ যে আরো দ্বিগুণ হয়ে গেল গো স্বামী। হায় হায় রে। ইরে মায়েরি, এর কান্নার ভলিউম তো আরো বেড়েই চলছে। মিচকে ভিটে বাড়ি বাঁচাতে চাইলে বউয়ের পাটে বাবা শুরু কর। বউ এবার বলো তো শোনাবো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? এ তো ভারী কষ্টের কথা। কিংকং দাদার বউ সোনার বিছে বানিয়েছে, আর আমি এদিকে আমি দুটো রূপোর নূপুর বানাতে পারলাম না গো। এবার তুমি বলো গো, আমায় কবে রূপোর নূপুর বানিয়ে দেবে? ইরে মায়েরি, এই তবে আসল কথা। আচ্ছা বউ তুমি কেঁদো না, এবার ফসল তুলে আমি তোমাকে নূপুর বানিয়ে দেব। তবু এবার কান্না থামাও। মেরে ঢ্যামনা মিসকে, এলি বউয়ের গলা টিপতে আর ঘরে গিয়ে টিপছিস বউয়ের পা। যাকগে, মরা কান্না তো বন্ধ হয়েছে, এবার আমি চলি। ইরে মায়েরি, এ কি করছো কিংকং দাদা? এত বড় বড় মরিচ গাছ এভাবে উপড়ে ফেলছো কেন? এই কথা আর বলিস না মিচকে, ভেবেছিলাম এবার মরিচ চাষ করব, কিন্তু আমার বউ এবার নাকি ভুট্টা চাষ করবে। আর বউয়ের কথা না শুনলে ঘোর বিপদ। তাই বউয়ের হাতে কেলানি খাওয়ার চেয়ে ভুট্টা চাষ করা অনেক ভালো। তাই নাকি? তবে তোমার বউ তোমাকে উদুম কেলানি দেয়? মায়েরি, আজ বড্ড শান্তি লাগছে। শুধু আমি একাই নই, আমার মতো অনেক প্রাণী বউয়ের কাছে অসহায় প্রায়। যাকগে, তবে বলছি কি কিংকং দাদা, তুমি যখন মরিচ চাষ করবে না, তবে গাছগুলো আমায় দাও, আমি মরিচ চাষ করব। বউয়ের আবদার পূরণ করতে করতে ফকির হয়ে যাচ্ছি। মায়েরি, ফসলের বীজ কেনার টাকাও নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এভাবে বলছিস তবে নে। এই গাছগুলো দিয়ে তো আর আমার কোনো কাজ নেই, বরং আমি জমি চাষ করি। আমায় আবার ভুট্টা চাষ করতে হবে। না 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 না, আমি কিছুতেই ডাল ভাত খেতে পারবো না। আমার মুখে রুচি নেই। আমি পোলাও মাংস খাবো, পোলাও মাংস। হ্যাঁ। ওরে বউরে, তুই এবার থাম রে। বাড়িতে যে লঙ্কা কাটা শুরু করেছিস, তুই থাম বউ থাম। আমার কাছে যে ফুটো পয়সাও নেই, পোলাও মাংস কিনবো কি করে? কি কি বললি শ্বশুরের বেটা? পোলাও মাংস কেনার টাকা নেই? আমি তোকে এবার কেটে পিস পিস করে তোর হাড্ডি থেকে মাংস আলাদা করে দেব। ওরে বাবা, বউ তো দা নিয়ে আসছে। এ আমার বউ আবার পাগল টাগল হলো নাকি? না বাবা, বাঘকে বিশ্বাস করা যায় কিন্তু বউকে নয়। মায়েরই যে কোনো সময় দা দিয়ে কোপ দিতে পারে। বাঁচতে চাইলে মিচকেরে তুই পালা। এই এই শ্বশুরের বেটা, এই পলাচ্ছিস কোথায়? পোলাও মাংস না দিয়ে যাবি কোথায় তুই? এই এই দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবা, বউয়ের তারা খেয়ে হাঁটু মাংস এক হয়ে গেছে, এখন আর দৌড়াতে পারছি না। মায়েরি, এই বউ আমার জীবনটা বিরিয়ানি ছাড়া এলাচি বানিয়ে দিচ্ছে। এখন মনে হচ্ছে সংসার করার চেয়ে চাষাবাদ করাই সহজ। সার ঔষধ আর সময় মতো জল দিলেই কেল্লা ফতে। শেফা বৌদি, ও শেফা বৌদি, বাড়িতে আছো? একটা দরকারে এসেছিলাম গো।
শেফা বৌদি, ও শেফা বৌদি। ও মা, দিদি তুমি তো, বলছি কি আজ আবার কি দেখাতে এসেছো বলো তো? কি আর দেখাবো, সোনার বিছেটাই দেখাতে এলুম। আসলে আমি বুঝতেই পারছি নে আমার বিছের ঘুঙুরগুলো ঠিক মতো বাজছে কিনা, তুমি একটু দেখো তো। ওরে হারামজাদি, তোর কোমরের বিছের ঘুঙুরের শব্দ আমাকে শোনাতে এসেছিস তাই নে? আটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিস? তবে রে হারামজাদি, আজ তোর বিছার সাথে তোর কোমরটা ভেঙে দেব। ওরে বাবা রে, এসেছিলাম বিছে দেখাতে, আর এই শেফা তো বাঁশ দেখিয়ে ছাড়লো। ওরে বাবা রে। এই হারামজাদি, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আয়, তোর বিচের ঘুঙুর বাজাবো, তাও আবার বাঁশ দিয়ে। এ কি, বউ ঝাড়ু হাতে পায়চারি করছে? বউ কি আবার পুরনো এংরি মোড়ে চলে গেছে নাকি? মায়েরি, কিন্তু আমি তো বুঝতে পারছি না আবার কি ঘটলো। কি বলতে চাই বুঝিস না শ্বশুরের বেটা? ওই পেটে দুখা ঝাড়ুর বাড়ি পড়লে সবটা বুঝতে পারবি। এরে মায়েরি, এই বউ, এই খবরদার মারবে না, এই বলে দিলাম। তোমার মার খেতে খেতে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। এবার সবটা বলো, কি হয়েছে বলো। বলছি কবে থেকে সে দুটো নূপুর বানিয়ে যাচ্ছি, আর তুই আজ নয় কাল বলে ঘোরাচ্ছিস আমাকে। আরে আরে বউ, এত চিৎকার করছো কেন? দিতে চেয়েছে যখন, তখন নিশ্চয়ই দেবো, তবে সেটা ফসল তোলার পর। তুমি তো জানোই বউ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। এসব বায়না দিয়ে তুই আমাকে ঘোরাচ্ছিস তাই নে? এদিকে কিংকং এর বউ আমার সামনে এসে ঘুঙুরের বিছে বাজিয়ে আমার রাগ ফুটো করে দিয়ে যাচ্ছে। এবার ভালো ভালো আমাকে নূপুর বানিয়ে দিবি, নাকি তোকে ঝাড়ু থেরাপি দেবো? এরে মায়েরি, আবার আমার বউয়ের মাথার তার কেটেছে। এবার মানে মানে এখান থেকে যদি কেটে পড়তে না পারে তবে কপালে দুঃখ আছে। পালা মিচকে পালা, আমার জীবনে সুখ আর সইল না। মায়েরি, এদিকে এত পরিচর্যা করছে তবু মরিচ খেতে মরিচ ধরছে না, ওদিকে বউয়ের জ্বালায় বাড়িতে ঢুকতে পারছি না। এবার বুঝি কচু গাছে ফাঁস দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওরে বাবা রে, গেলাম রে, ওরে মা রে, গেলাম রে। কেউ এই পাগলা কুকুরকে থামা, থামা কেউ। ওরে বাবা রে, ওরে বন্ধু মিচকে রে, আমায় বাঁচা, বাঁচা আমাকে। আরে বেটা বানর, কি করছিস? কি করছিসটা কি? নিজে তো মরবি মরবি, সাথে আমাকেও নিয়ে মরবি নাকি রে? আরে কুকুর এলো কোথা থেকে? মায়েরি, ওরে মায়েরি, গেলাম রে। একই কাণ্ড, একই কাণ্ড মিচকে, এসব আমি কি দেখছি? এ তো মরিচ নয়, যেন ইয়ে মানে এক একটাই কলা। তো এই কলা মরিচের বীজ কোথায় পেলি রে মিচকে? সবই কপাল, বুঝলে বাঘ মামা, সবই কপাল। কিংকং দাদা মরিচের গাছ তুলে ফেলে দিয়েছিল, আমি সেসব গাছ ছুঁই আমার জমিতে রোপণ করেছি। আমার যত্ন ও পরিচর্যার ফলে দেশি জমিতে হাইব্রিড মরিচ হয়েছে। তবে তো ভালোই হবে, এবার এই মরিচ বিক্রি করে তুই অনেক টাকা আয় করতে পারবি। শোন ভাগ্নে, আমায় ট্রিট দিতে ভুলবি না কিন্তু। ওরে বাবা রে, ওরে মা রে, হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল রে। ওরে বউ, তোর দুটো পায়ে পড়ে আর মারিস না, মারিস না রে, আর মারিস। চুপ হারামজাদা চুপ। তোর কাছে মরিচের গাছ নিয়ে মিচকে দাদা কলা মরিচ চাষ করলো, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বলছি কি, ওই মরিচ বিক্রি করে তো মিচকে দাদা শেফা দিদিকে নূপুর বানিয়ে দেবে, তখন আমার কি হবে? হ্যাঁ না বউ না, এ আমি হতে দিব না। দরকার হলে মিচকেকে তাড়িয়ে ওই মরিচ আমি নিবই নিব, আর ওই মরিচ বিক্রি করে আমি তোমার জন্য সীতা হার নুপুর সব বানিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে দাও বউ, ছেড়ে দাও, আর মেরো না। সত্যি তো? তবে এবারের মতো ছেড়ে দিলুম, তবে এরপর যদি কথা নড়চড় হয় তোকে আমি আস্ত রাখবো নে, এই বলে দিলুম আমি। ওরে বাবা রে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। তবে এখন কোমর নিয়ে না ভেবে মিচকেকে জমি থেকে তাড়াতে হবে, নয়তো বউ এবার আমাকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে মিচকে যে, বলছি এই মরিচগুলো ভ্যানে রাখছিস যে, কোথায় যাবি এই মরিচ নিয়ে? এরে মায়েরি, মরিচ নিয়ে তীর্থ করতে যাব। মরিচ নিয়ে হাটে ছাড়া কোথায় যাব বলো? বউয়ের জ্বালায় তো বাড়িতেই থাকতে পারছি না। আমার সব শান্তি অশান্তিতে পরিণত হয়েছে, আর তুমি কিনা উল্টা পাল্টা প্রশ্ন করছো। হ্যাঁ মিচকে শোন, একদম কলা বাজিয়ে কথা বলবি না। বলে যাস না এই মরিচের চারাগুলো আমিই তোকে দিয়েছিলাম,
তাই হিসেব মতো এই মরিচে আমারও ভাগ আছে। এরে মায়েরি, বলছো কি কিংকং দাদা? তুমি তো সুবিধার নও, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছো? হ্যাঁ, তবে এটা তোমার মামার বাড়ির আবদার নয়। তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম। ধরো তো, আমার পথ থেকে সরো, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। মায়েরি, কি তোর এত বড় সাহস? তুই আমাকে মুখের উপর না করিস? রঘু, এই রঘু, দাঁড়িয়ে দেখছিস কি? তোর মালিকের অপমানের প্রতিশোধ নিবি না? হ্যাঁ, এই রাক্ষসী কুকুরটা তবে তোমার? ওরে বাবা রে! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন দিলাম? তবে বরং মিচকে কুকুরের দাবার খাক। আমি এই মরিচগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাটি সোনার গয়না রে, নাকের নলক কানের দুল, সোনার চুরি খোপাই ফুল, আরো দিমু ঝিলমিলি ওই শাড়ি রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাটি সোনার গয়না রে। দিদি, ও দিদি, আছো? তোমার একটা সুখবর দিতে এলাম গো। হ্যাঁ গো, হঠাৎ তুমি সীতাহার আর নূপুর বানিয়েছো নাকি? তবে আবার কি ঘটনা? শোনো বৌদি শোনো, আর কটা দিন যেতে দাও। আমার স্বামী মরিচ বিক্রি করে আমাকে সীতাহার আর নূপুর বানিয়ে দেবে। তখন এসে তোমার মুখে জামা ঘষিয়ে দিয়ে যাবো। যাও যাও, তোমার ওই শখ আর পূরণ হবে না। এতক্ষণে মনে হয় আমার স্বামী তোমার স্বামীর 12টা বাজিয়েছে। হা 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 হা। ও মা গো, কি জোরে লাগলো গো! এই আরামজাদা, এই তুই কি চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ, আমায় এভাবে ধাক্কা দিলি কেন? এরে মায়েরি, কুত্তার দৌড়ে আমার নাজেহাল অবস্থা, আর তুমি এইদিকে আমায় কথা শোনাচ্ছ? বউ, কিংকং দাদা আমায় তার পোষা কুকুর দিয়ে তাড়া করেছিল। ওই জমির মরিচ বুঝে আর আমাদের কপালে জুটলো না। মায়েরি, তুমি বলছো কি? আমার সীতাহার আর নূপুরকে বানানো হবে নে? এরে মায়েরি, এ কি বলছো? হবে না বউ? মানে হবে হবে। তার জন্য তোমার একটা কাজ করতে হবে। কুত্তার দৌড় খেয়ে আমার বুদ্ধির গেট খুলে গেছে বউ, আর সেই বুদ্ধি দিয়ে এবার কিংকং বেটাকে সাহায্য করব। শোনো বউ, শোনো, কান এদিকে নিয়ে এসো, শোনো। একই মিসকে, তুই এভাবে আমার হাত ধরলি কেন? তোর তো সাহস কম নয়। তুই আমার মরিচ তুলতে বাধা দিস? কালকের কথা কি ভুলে গেলি নাকি? ডাকবো নাকি রঘুকে একবার? এরে মায়েরি, 2-4 দিন একটা কুকুর পুষে নিজেকে খুব শক্তিশালী ভাবছো? মায়েরি, আমার মতো পেতনি পুষলে তো তুমি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে। কি বললি তুই? পেতনি? সামান্য কুকুর দেখলে তুই 3 বার অজ্ঞান হোস, তুই পুষ্পি পেতনি? ব্যাপারটা শুধু হাস্যকর নয়, চরম হাস্যকর কথা। খুব দাঁত কালাচ্ছ মায়েরি, এবার তবে বুঝবে মজা। পেতনি, এই পেতনি, এদিকে আয়। এ তো দেখি সত্যিকারের পেতনি। ওরে বাবা রে, ওরে বাবা রে! আমার পিছনে কুকুর লেলিয়ে দিয়ে আমার জমির কলা মরিচ তুমি দখল করতে চাইছো না? এবার আমি তোমার পিছনে পেতনি লেলিয়ে দেবো। না না মিচকে, আমি আর তোমার এই জমির মরিচ চাই না। আমি আর কখনো তোমার এই ত্রিসীমানা আসবো না। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। কিরে গট্টু, রিক্সায় বসে বসে শুধু গান গাবি নাকি রিক্সা যাত্রীও তুলবি? আরে বন্ধু, আর বলিস না, বাড়িতে তোর ভাবি যা প্যারা দেয়, বাড়িতে শান্তিতে থাকতেও পারি না। তাই রিক্সা নিয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি, কিন্তু কোনো যাত্রীই পাচ্ছি না। তাই নিজেই রিক্সায় বসে একটু মনের সুখে গান গাইছি আর কি। তবে রে বন্ধু, আমি তাহলে বিয়ে না করে বেশ ভালোই করেছি। থাক তাহলে, আমি আসি রে। তবে এখন বরং বাড়ির দিকে যাই,
এখানে থেকে আর কি করব? কোনো যাত্রী তো দেখতেই পাচ্ছি না, কিন্তু বাড়িতে গেলেও তো বউয়ের কথা শুনতে হবে। টাকা তো নাই, আজ তাহলে বাজার করব কি দিয়ে? খালি হাতে বাড়িতে গেলে বউ তো আমার মেরে একতা বানিয়ে ফেলবে। এখন কি যে করি? ঘরে কিচ্ছু নেই, কি যে রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না। এই মিনসেটাও এখনো আসছে না, আজ শুধু আসুক, তারপর খবর করব। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক আমি তারে মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বউ, ও বউ, ও টুকটুকি বউ আমার, কোথায় গেলে গো তুমি? আমি এসেছি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে যে আমার। বউ, ও বউ। ওগো স্বামী, তুমি এসেছো? দেখি দেখি বাজার থেকে কি এনেছো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি আমার স্বামী কত ভালো, বাজার থেকে অনেক কিছু আনবে আমার জন্য। তবে দেখাও কি কি এনেছো গো। আসলে বউ, হয়েছে কি, আজ রিক্সাতে একটা যাত্রী উঠেনি, আমার কাছেও তো কোনো টাকা নেই, তাই আর কোনো বাজার আনতে পারিনি গো। আজ আমাকে ক্ষমা করে দাও বউ। কি বললি? হিংসে তুই বাজার আনিসনি, আবার ক্ষমা করতে বলছিস? ঘরে কিচ্ছু নেই, আমি খাবো কি? হ্যাঁ, তোর জন্য আমি না খেয়ে থাকবো নাকি? বাবা মা কেন যে তোর সাথে আমার বিয়ে দিল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। ও মারে, বউ, আর আমাকে মারিস না, মারিস না রে, আমাকে আর মারিস না। মার খাওয়ার কাজ করলে মারবো না তোকে আদর করবো নাকি? আজ তোকে শিক্ষা দেব, বাজার না নিয়ে বাড়িতে আসলে কি হয়। আমাকে না খাইয়ে রাখার ফল আজ আমি তোকে হারে হারে বুঝাবো। টুকটুকি এসব কথা বলতে থাকে আর গুট্টুকে মারতে থাকে। গুট্টু সুযোগ পেয়ে দৌড় দেয়, আর টুকটুকি পিছন থেকে গুট্টুকে লাঠি দিয়ে ঢিল মারে। হঠাৎ করে তাদের বাড়িতে লালু চলে আসে, আর সেই ঢিল গিয়ে লাগে লালুর কপালে। আরে ও বাবা রে, আমার কপালটা বুঝি ফেটে গেল রে, ফেটে গেল। এই গুপ্ত শালা, তোর বউ এত ডাইনি কেন রে? আমার কপাল ফাটিয়ে দিল। তার বলি কি রে, আমার এটা বউ না, সাক্ষাৎ ডাইনি। আমি কি আর এমনি এমনি বাড়িতে আসতে চাই না? এখন নিজের চোখেই তাহলে দেখে নে। আমাকে ডাইনি বলিস? তোদের এত বড় সাহস! তবে রে, কপাল ফাটিয়ে দিয়েছি, বেশ করেছি, এখন মাথাও ফাটাবো তোদের। লালু, বাঁচতে চাইলে পালা, আজ ধরতে পারলে আমাদের রক্ষে নেই রে। রাগিনী বউ আজ সেই খেপেছে রে। না, আমি তো পালাবো না। তোর বউ, তুই ভয় পাস, আমি তো পাই না। তোর বউ আমার কপাল ফাটিয়ে দিয়েছে, তুই এখন আমাকে ওষুধ কেনার টাকা দিবি, তবে আমি এখান থেকে যাব। তা না হলে এক পাও নড়বো না। গুট্টু, ভালোই ভালোই বলছি, আমাকে টাকা দিয়ে দে। এখন তো শুধু তোর কপাল ফাটিয়েছে, কিছুক্ষণ পর তোর সব কিছুই ফাটিয়ে দেবে রে। এখনো বলছি, বাঁচতে চাইলে ভালোই ভালোই পালা, এত কথা বলে লাভ নেই। এভাবেই গুট্টু আর লালু তর্ক করতে থাকে। লাঠি নিয়ে টুকটুকি সেখানে চলে আসে এবং তাদের মারতে থাকে। ও বন্ধু, আমাকে বাঁচা, বাঁচা আমাকে, আমি আর মার খাবো না। তোর টাকাও আমার লাগবে না রে, আগে তো আমার জীবনটা বাঁচায়। ও মা গো, বাঁচা, বাঁচা বন্ধু। কেন রে, টাকা নিবি না? আরো বেশি করে টাকা নে, শিক্ষা হতো তো এবার। এখনো বাঁচতে চাইলে দৌড়ে পালা। দাঁড়া বলছি, দাঁড়া, এখন পালাচ্ছিস কেন? আজ মেরে তোদের ভূত বানিয়ে দেব, আমাকে ডাইনি বলা বের করব। আমার বাড়িতে এসে আমাকে ডাইনি বলিস? কত বড় সাহস তোদের! কি যে করি, আজ বউ বড় খেপেছে। আজ মনে হয় কপালে আর ভাত জুটবে না।
ক্ষুধায় তো আমার পেটটা জ্বলে যাচ্ছে। বাড়িতে গেলে তো বউ আমাকে মেরে আবার পিঠের ছাল তুলে দিবে। যদি কিছু রোজগার করতে পারতাম তাও বাজার নিয়ে বাড়িতে যেতে পারতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কলা গাছের ভেলা বানিয়ে তাতে করে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করব। তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো। এই বলে গুড্ডু সেখান থেকে উঠে কলা গাছ কাটতে জঙ্গলে চলে যায়। যখন গুড্ডু কলা গাছ কাটতে ধরে ঠিক তখনই সে শুনতে পায়, আমাকে কেটো না গো, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি, কলা গাছ কথা বলছে কি করে? আমি হলাম জাদুর কলা গাছ, তুমি আমাকে দয়া করে কেটো না গো। আমি কখনোই কলা গাছ কাটিনি গো, আজ যে বড় অভাবে পড়ে কাটতে আসছি। বাড়িতে আমার খাবার নেই, বাজার করতে পারিনি বলে বউ আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হাতে টাকাও নেই যে কিছু কিনে খাবো। তাই ভাবছিলাম এই কলা গাছটা কেটে ভেলা বানিয়ে নদীতে গিয়ে মাছ ধরবো আর তা বাজারে বিক্রি করব। তাহলে একটু খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে থাকতে পারবো। তবে তুমি যখন বলছো তাহলে তোমাকে কষ্ট দিয়ে এই গাছ আমি কখনোই কাটবো না। ও, তোমার তো দেখছি অনেক কষ্ট। তুমি যখন আমার উপকার করলে, তাহলে এখন আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কলা গাছের পাতা ছিঁড়ে নাও। এই পাতা থেকে তুমি যখন যা চাইবে ঠিক তাই পাবে। তবে মনে রেখো, কখনোই লোভ করবে না, তাহলে ক্ষতি হবে। ঠিক আছে কলা গাছ, তাহলে আমি বরং এখন কিছু খাবার চেয়ে নেই। আমার যে ক্ষুধা পেয়েছে। এ কলা পাতা, আমাকে কিছু খাবার দাও। সঙ্গে সঙ্গে গুড্ডুর সামনে অনেকগুলো খাবার এসে হাজির হয়। তা দেখে গুড্ডুর মন ভরে যায়। সে পেট ভরে খাবার খেয়ে নেয় আর কলা গাছকে বলে, তুমি খুব বড় উপকার করলে আমার। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না কলা গাছ। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আজ তাহলে চলি গো। তুমি অনেক ভালো, তোমার উপকার আমি কখনো বলবো না। যাও, তবে সাবধানে বাড়িতে যাও। আবার এসো কিন্তু আমার সাথে দেখা করতে। এই বলে গুড্ডু বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বউ, ও বউ, দেখো আজ তোমার জন্য কতগুলো বাজার করে এনেছি। সব তোমার পছন্দের গো। ও মা গো, এত বাজার! এত বাজার তুমি কি করে আনলে গো? মনে তো হচ্ছে এখানে অনেক টাকার বাজার। কারো বাসায় আবার ডাকাতি করেছো নাকি গো, বউয়ের মার খেয়ে? আরে বউ, তুমি যে কি বলো না, আমি মানুষের বাসায় ডাকাতি করতে যাব কেন? এই কথা বলে গুড্ডু তার বউকে সবকিছু খুলে বলে। তা শুনে গুড্ডুর বউ বলে, ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমি আমার স্বামীকে মেরে বাড়ি থেকে বার করে দিয়ে তো তাহলে ভালোই কাজ করেছি, যার জন্য আজ এত কিছু পেলাম। না মারলে তো পেতামই না। হ্যাঁ গো, খুব ভালো কাজ করেছো গো তুমি। এমন ভালো কাজ আজকাল কয়টা বউ করে বলো? ও আচ্ছা, এখন টাকা পয়সা হয়েছে বলে আমাকে খোঁচা মেরে কথা বলা হচ্ছে, তাই না? আরে বউ, আমি তোমাকে খোঁচা মারতে যাব কেন? আমি তো আমার বউটার সাথে একটু মজা করছিলাম গো। আমার বউটা দেখছি মজাও বুঝে না। আচ্ছা বউ, সরি, আর কখনো বলবো না। আমিও সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, কখনোই এমন করব না। আরে বউ, আমি কি ওগুলো মনে রাখছি নাকি? এত কিছু ভেবো না তো, ঘরে চলো। রূপপুর নামক একটা গ্রাম ছিল। সেই গ্রামেই থাকতো সুন্দর একটা মিষ্টি পরী। পরী বল্টু নামের এক শিয়ালকে বিয়ে করেছিল। তাই পরীকে তাদের পরিরাজ্য থেকে শক্তি কেড়ে নিয়ে বিতাড়িত করে দেওয়া হয়। তখন থেকে পরী বল্টুর সাথে সেই গ্রামে থাকতো। বল্টু ছিল সাধারণ একটা কৃষক, চাষবাস করেই তাদের সংসার চলে। একদিন পরী বল্টুকে বলতে লাগে, কি গো, আজ তুমি এখনো ঘুমাচ্ছ? আজ বুঝি তুমি জমিতে যাবে না? না গো, আজ শরীরটা খুব খারাপ লাগছে, আজ আমি জমিতে যাব না গো।
সে কি, জমিতে বুঝি কোনো কাজ নেই? কোনো কাজ থাকলে বলো, আমি গিয়ে না হয় সব কাজগুলো করে আসছি। এখন তো জমি আমাদের, এইটুকু চাষবাস না করলে সংসার চলবে কি করে বলো তো? আজ জমির ঘাসগুলো পরিষ্কার করার দরকার ছিল, কিন্তু আমি তো আজ উঠতেই পারছি না গো। আহা, তোমাকে অত উঠতে হবে না, তুমি এখানে বিশ্রাম করো। আজ আমি গিয়ে জমি পরিষ্কার করে আসছি। এরপর পরি তাদের চাষের জমিতে যায় আর ঘাস পরিষ্কার করতে থাকে। এভাবেই তাদের দিন কাটতো। একদিন আমি ভাবছি এবার আমি জমিতে বেগুনের চাষ করব গো। এবার বাজারে বেগুনের দাম অনেক ভালো, আর সবাই বেশ ভালোই ফসল চাষ করছে, জানো তো। আরে বাহ, তাই নাকি? তবে তো অনেক ভালো কথা, তুমি বেগুনি চাষ করো। তবে ভালো ফলন যদি হয় আমাদেরও ভালো হবে, আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি চারা লাগানো শুরু করি, আজ থেকেই করতে হবে, বুঝেছো তো। এরপর বল্টু তার জমিতে চারা লাগায় আর তার জমির খুব ভালোভাবে পরিচর্যা করতে থাকে। বল্টু এত ভালো যত্ন নেয় যে 20 থেকে 25 দিনের মধ্যেই জমিতে বেগুন দিয়ে ভরে গেছে। এত ভালো ফলন দেখে বল্টু এবং পরি ভীষণ খুশি হয়ে যায়। আরে বাহ, জমিতে তো দেখছি অনেক ভালো বেগুনের ফলন হয়েছে, দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল গো। হ্যাঁ গো, এবার অনেক ভালো চাষ হয়েছে। এরপর বল্টু গাছ থেকে বেগুন পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সেই গ্রামেই থাকতো মিচকে নামের এক দুষ্টু শিয়াল। মিচকে ছিল খুবই হিংসুটে, ও সবাইকে হিংসা করত। বল্টুর কাছে এত তাজা বেগুন দেখে মিচকে তাকে বলতে থাকে, কি রে ভাইয়া, তোমার এত ভালো ফসল হয়েছে? বাহ, বেশ ভালোই বেগুন দেখছি। হ্যাঁ হ্যাঁ মিচকে ভাইয়া, এবার জমিতে খুব ভালোই চাষ হয়েছে, সবই ঈশ্বরের আশীর্বাদ বলো। আচ্ছা ভাইয়া, এবার আমি আসি গো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর মিচকে শিয়াল মনে মনে ভাবতে থাকে, আমি থাকতে তো কখনো তোমাকে এত সুখে থাকতে দিতে পারি না ভাইয়া। আমি কষ্টে থাকবো আর তুমি কিনা সুখে থাকবে, এ আমি কখনোই হতে দেব না। আজ রাতেই তোমার কোনো একটা ব্যবস্থা আমি করছি, তুমি শুধু অপেক্ষা করো। বল্টু শিয়াল বাজারে বেগুন বিক্রি করে খুব ভালো টাকা আয় করে। এতে পরিও বেশ খুশি হয়। শোনো, বাকি বেগুনগুলো তুমি কালকে বাজারে নিয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো ভাবছি গো। আজ তো ভালোই বিক্রি হলো, কালও নিশ্চয়ই অনেক ভালো বিক্রি হবে, তুমি দেখো। এসব কথা বলে বল্টু আর পরি খুব খুশি ছিল। আর অন্যদিকে রাত হতেই মিচকে আগুন জ্বালানো মশাল হাতে নিয়ে বল্টুর বেগুন জমিতে চলে যায়। আরে জমিতে কত সুন্দর ফলন, কিন্তু এবার যে সব ফলনই নষ্ট হতে যাচ্ছে তোমার বল্টু ভাইয়া। এবার তুমি কি করবে? আমি জঙ্গলে কষ্ট করে খাবো আর তুমি কি না অধিক ধনী হয়ে যাবে? এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এসব কথা বলে মিচকে পুরো জমিতে কেরোসিন তেল ঢেলে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। পুরো জমিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরদিন সকাল হতেই বল্টু যখন তার জমিতে যায়, তার জমির এমন হাল দেখতে পায়। এমন অবস্থা দেখে বল্টু তাড়াতাড়ি করে পরীকে খবর দেয়। পরী যখন জমির এমন হাল দেখে, সেও একদম কান্নায় ভেঙে পড়ে। ওগো, আমরা কার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাদের সাথে আজকে এমনটা হলো? আমাদের পুরো জমিটাতে কি এভাবে আগুন লাগিয়ে দিল? এত ভালো ফসলগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, এবার আমাদের কি হবে? না জানি কার নজর লেগেছে গো আমাদের সুখের দিকে, তাই নিশ্চয়ই সে এমনটা করেছে। তুমি এভাবে কেঁদো না পরি, যা হওয়ার তা তো হয়ে গেছে, কাঁদলে কি আর সবকিছু ঠিকঠাক হবে বলো? এভাবে সময় নষ্ট না করে জমির দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর পরিচর্যা করতে হবে। আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, আর তুমি কি না? পরীকে কাঁদতে দেখে বল্টু আর কোনো কিছুই বলে না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। বল্টু আবার নতুন করে জমিতে ফসল চাষ করার চেষ্টা করে, কিন্তু দিনের পর দিন কেটে যায়। জমিতে আর কোনো চারাই ঠিকভাবে ওঠে না। কেরোসিন ঢালার কারণে জমির উর্বরতা একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন বল্টুদের কাছে কোনো উপায়ই নেই। পরি আর বল্টু মন খারাপ করে থাকে। তখনই এক বৃদ্ধা সেখানে আসে। আমার খুব খিদে পেয়েছে, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? হ্যাঁ মা, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার খাবারের ব্যবস্থা করছি। এরপর পরীকে ঘর থেকে কিছু খাবার এনে সেই বৃদ্ধাকে দেয়। বৃদ্ধা পেট পুড়ে সব খাবার খেয়ে নেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ,
আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম। বনের রাজা, বাঘ আর বাঘিনীর কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি। এ আর তেমন কি মা? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের অনেক মন খারাপ। তোমাদের কি হয়েছে বলো আমাকে। আপনাকে আর কি বলবো বুড়িমা, বলুন। আমাদের যে বিপদই শেষ হচ্ছে না। আমাকে বলো কি হয়েছে তোমাদের, আমি তো আগে একটুখানি শুনি। এরপর বল্টু ও পরি মিলে বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, নিশ্চয়ই তোমাদের সাথে কেউ হিংসে করেই এমনটা করেছে। জানি না বুড়িমা, কার কি ক্ষতি করেছিলাম। এখন যে চাষ করার মতো কোনো উপায় আমাদের কাছে নেই, জমিও যে নেই চাষ করার মতো। তোমরা আমাকে মা বলে ডেকেছো আর আমাকে খেতেও দিয়েছো, তার পরিবর্তে আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও বাছা, একটা কলা গাছের চারা। কিন্তু মা, এই কলা গাছের চারা দিয়ে কি হবে কি সেটা তো বলুন। এই চারা তোমরা মাটিতে লাগিয়ে দাও, প্রতিদিন এই গাছে অনেকগুলো মাছ ধরবে, আর সেই মাছ তোমরা সহজে বিক্রি করতে পারবে আর অনেক ধনী হয়ে যাবে। তোমাদের সব অভাব দূর হয়ে যাবে বাছা। আর হ্যাঁ শোনো, কেউ যদি তোমাদের ক্ষতি করার চেষ্টা করে বা এই মাছগুলো চুরি করতে আসে, তবে কিন্তু তার অনেক বড় বিপদ হয়ে যাবে। এই বলে বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর বৃদ্ধার কথা মতো ওরা সেই কলা গাছটি মাটিতে লাগিয়ে দেয়। আর পরদিন সকাল হতে ওরা দেখতে পায় বৃদ্ধার দেয়া সেই কলা গাছে অনেকগুলো মাছ ধরে আছে। ওগো ওগো দেখো, বুড়িমার কথা মতো আমরা যে গাছটি লাগিয়েছিলাম না, সেই কলা গাছে অনেকগুলো মাছ ধরেছে। দেখে যাও গো, দেখে যাও, তাড়াতাড়ি এসো। বল্টু আর দেরি না করে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। এভাবে কাটছিল তাদের সুখের দিন। বল্টু বাজারে মাছ নিয়ে যায় বিক্রি করতে, কিন্তু কেউই তার কাছ থেকে মাছ কেনে না, কারণ বাজারে মাছের তেমন কোনো চাহিদাই ছিল না। বল্টু মন খারাপ করে বাড়িতে চলে আসে আর পরীকে সব কথা খুলে বলে। এই তো বেশ মুশকিলে পড়লাম, কত কষ্ট করে আয় রোজগার করার একটা উপায় পেলাম, তাও কি না এবারে হাতছাড়া হবে? না না, এ তো হতে দেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো না, আমাদের যে কলা গাছটা এত এত মাছ ধরে, আমরা সে কলা পাতায় করে মাছ ভাজি করি আর তা সবাইকে দেই। বাজারে তো অনেক মাছ আছে, কিন্তু কেউ তো মাছ ভাজি করে তা বিক্রি করে না। আমি অনেক জায়গায় দেখেছি সবাই মাছ ভেজে এভাবে কলা পাতায় বিক্রি করে, আর তাতে করে অনেকে কিনে খায়। আমি একবার ট্রাই করে দেখতে চাই। যদি আমাদের বনেও এমন কোনো দোকান হয়, তাহলে আমার মনে হয় সবাই আমাদের দোকানে ভিড় জমাবে। আরে বাহ, তুমি তো বুদ্ধিটা একদম খারাপ দাওনি শিয়ালিনী। চলো চলো, আমরা তবে তাই করি। এরপর শিয়াল ও শিয়ালিনী দুজনে মিলে কলা গাছ থেকে বেশ কিছু কলা পাতা এবং মাছ নিয়ে একটা সুন্দর দোকান তৈরি করে। আর সেই দোকানে তারা মাছ গরম তেলে ভেজে তা কলা পাতায় করে বিক্রি করতে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যে তাদের দোকানে অনেক ভিড় লেগে যায়। সবাই তাদের থেকে কলা পাতায় মাছ ভাজা খেতে থাকে। এসব দেখে মিচকে বলতে থাকে, আরে আরে, এদের কত ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু এরা তো দেখছি কিছুতেই দমছে না। এরা এত এত মাছ ঠিক কোথায় পাচ্ছে? ওদের তো তেমন কোনো পুকুরও নেই। না, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। সেদিন রাতে শিয়াল ও শিয়ালিনী তাদের বাড়িতে ফিরে আসে আর তারা বাড়ির ভেতরে গল্প করতে থাকে, কারণ তাদের আজকে অনেক টাকা লাভ হয়েছে। আর এই থেকে মিচকে তাদের বাড়িতে গিয়ে দেখে বড় একটা কলা গাছে অনেকগুলো মাছ ধরে আছে। ও, তবে এই ব্যাপার। এই কলা গাছের পাতা আর এই মাছ দিয়ে কিনা ওরা তো ধনী হবে। দাঁড়া, তোদের ধনী হওয়ার উপায় আমি খোঁজাচ্ছি। এইসব কথা বলে যেই না মিচকে কলা গাছে হাত দেবে, অমনি তার শরীরে আগুন লেগে যায়। এভাবে মিচকে তার পাপের শাস্তি পায়, সে অদৃশ্য হয়ে যায়। অথচ ঘরের ভেতর বল্টু এবং তার পরিবউ কেউই এসবের কোনো কিছুই জানতে পারে না।
এভাবেই কলা পাতায় মাছ ভাজা বিক্রি করে সুখে শান্তিতে বল্টু ও পরীর দিন কাটছিল। আরে বিল্লু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার প্রেমের খবর কি? আর বানর, ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আপন করতে পারছি না রে। আরে বল্টু, কি ব্যাপার? পিঠে হাত দিয়ে আসলি যে, তোর পিঠে আবার কি হয়েছে রে? আর বলো না, স্যার আমাকে আচ্ছা ধোলাই দিয়েছে, কোনো কারণ ছাড়াই ক্লাসে আমাকে অনেক মেরেছে। আরে বোকা, তুই জিজ্ঞেস করতে পারিসনি তোকে মারছে কেন? আমার তো মনে হয় ওই শালা নিশ্চয়ই ওর বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, আর সেই রাগ তোর উপর দিয়ে ঢেলেছে। তা হতে পারে। আচ্ছা, আমাকে আবার স্কুলের সামনে যেতে হবে আমার মামাতো বোনকে আনার জন্য, দেরি হলে আবার বকা খেতে হবে। চলি। এই কথা বলে বল্টু শিয়াল বাইকে করে স্কুলের সামনে যায়। আরে দূর, জোড়া জোড়া কত মেয়ে যাচ্ছে, কিন্তু এই ম্যাডামের তো কোনো খোঁজই নেই। ওই তো হেলে দুলে আসছে। আরে বল্টু ভাই, চলো, আমার জন্য তোমার দেরি হয়ে গেল গো। এই সেমরি, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস না বিকেলে আমার ফুটবল খেলা আছে? তোর জন্য আমার কত সময় লস হলো। তাড়াতাড়ি উঠ। না, আমি তোমার সাথে আর যাব না। তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি আর তোমার সাথে একদম যাব না। এই যা, আজ মনে হয় একটু বেশি বকে ফেলেছি। এখন যদি সরি না বলি তাহলে বাড়িতে গিয়ে তো মাকে যাতা বলে দিবে। আচ্ছা ঠিক আছে, তোকে আর কখনোই বকবো না। সরি, সরি ম্যাডাম। এখন আপনি উঠুন আমার গাড়িতে। ঠিক আছে, এবার আমি উঠছি। এই কথা বলে তারা দুজনেই যেতে থাকে। কিছু দূর যেতেই শিউলি শিয়ালিনী মনে মনে বলে, ইস, এখন যদি একটু দাঁড়াতো তাহলে মনের কথাটা বলেই দিতাম। কিন্তু এখন যে মেজাজে আছে কিছুই বলা যাবে না। সব সময় নায়কের ভাব নিয়েই থাকে, একটাবারও বলে না শিউলি চল তোকে নিয়ে একটু ঘুরে আসি। যত সব। কি ব্যাপার, আজকে কোনো কথা না বলেই ঘরে চলে গেল? নিশ্চয় বল্টুর সাথে আবার ঝগড়া হয়েছে, তাই না? এদের দুজনকে নিয়ে আর পারি না। হ্যাঁ রে মা, আয় খাবার খেতে আয় দেখি। আমি তোদের জন্য খাবার রেডি করে রেখেছি রে। আন্টি, আমি কোনো খাবারই খাবো না। তোমার ছেলে রোজ আমাকে গালমন্দ করে কোনো কারণ ছাড়াই। আচ্ছা ঠিক আছে, আজ আমি ওকে বকে দেব। এবার আয় তো দেখি, আমি তোকে নিয়ে খাইয়ে দিচ্ছি। এরপর গোলাপি শিয়ালিনী শিউলি শিয়ালিনীকে খাইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, শুধু ওকে খাইয়ে দাও, আমি তো তোমার কেউ নই। দেখলে আন্টি, তোমার ছেলে কিভাবে আমার সাথে হিংসে করে। আমাকে একদম সহ্য করতে পারে না। আমার আন্টির কাছে আমি ভাত খাচ্ছি, তাতে তোর কি? হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে, আমি দুজনকেই খাইয়ে দিচ্ছি। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। আরে এই শিউলি, এইদিকে আয়। তুই কি আমার ভালো বন্ধু হবি? হ্যাঁ, তাহলে তুই কিন্তু আমার সাথে আর ঝগড়া করতে পারবি না। তোর সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে হবে। কি বলবি তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর সব শর্তে রাজি আছি, তবে তোকেও যেন কোনো বাজে কাজ করতে না দেখি, তাহলে কিন্তু বুঝতেই পারছিস। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনের বিল্লু শিয়াল শিউলি শিয়ালিনীকে বলে, এই যে সুন্দরী শিউলি, তোমার জন্য রোজ এই রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি একটা কথা বলার জন্য গো। কি কথা বল দেখি। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই গো।
কি কি বললে তুমি? এই কথা আর একবারও উচ্চারণ করবে না। খুনি আমার সামনে থেকে সরে যাও বলছি। যদি বল্টু ভাই দেখতে পায় তাহলে তোমার হাড় মাংস এক করে ফেলবে, এই আমি বলে দিলাম। এসব বলে শিউলি সেখান থেকে চলে যায় আর বল্টু শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে বল্টু শিয়াল রেগে বলে, কি? ওই হারামজাদার এত বড় সাহস তোকে প্রপোজ করে? ওর আজকে এমন হাল করব না যে সারা জীবন ভুলতে পারবে না। আরে আরে, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এখন ঝগড়া করবে? না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আর তুমি কেনই বা আমার জন্য এত কিছু করবে? তুমি কি আমার? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তোকে অনেক ভালোবাসি। আর তুই? আমিও তোকে অনেক ভালোবাসি রে। তাদের এসব কথা গোলাপি শিয়ালিনী আড়াল থেকে শুনতে পায়। আমি তো এটাই চেয়েছি, শিউলিকে আমার বল্টুর বউ করতে। আমি ওদের জন্য বিয়ের কেনাকাটা করব। কিছুক্ষণ পর আরে বল্টু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর তোমার প্রেমের খবর কি? আরে বানর, কি আর খবর? ওই হারামজাদা বল্টুর কারণে আমি আমার শিউলিকে আমার করতে পারছি না রে। তাহলে কি আর করার, ব্যর্থ প্রেমিক। নায়ক বাপ্পারাজের মতো রাস্তায় রাস্তায় ঘুরে গান বলো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়, লা 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 লা। ওরে হারামজাদা, তুই আমাকে শেষমেশে বাপ্পারাজের মতো ব্যর্থ প্রেমিক বানিয়ে দিলি। এই নে, তোর জন্য অনেক শপিং করে এনেছি। এসব শাড়িতে বিয়ের দিন পরবি মায়েরি। আমি ভাবতেই পারিনি তোকে আমার জীবনের সাথী হিসেবে পাবো। আমিও না। চলো এবার আমরা বিয়ের জন্য রেডি হই।